আসসালামু আলাইকুম। আলোকিত সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, আশা করি ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার নাম হচ্ছে রসায়ন, অর্থাৎ রসায়নের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সেই ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। ইলেকট্রন বিন্যাস নিয়ে যতগুলো আলোচনা রয়েছে বা যতগুলো বিষয় রয়েছে, যেমন এই বিষয়টা নিয়ে ক্লাস নবম দশম শ্রেণী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসির অনেক ছেলেমেয়ে আছে যে এই বিষয়টা বুঝতে পারে না। এই ইলেকট্রন বিন্যাস যখন না বুঝতে পারে তখন দেখা যায় অধিকাংশ সময় ছেলে মেয়েদের পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ খুঁজতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য আজকে আমরা এই ভিডিওটাতে দেখাবো যে কিভাবে কত সহজে ইলেকট্রন বিন্যাস বের করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে ইলেকট্রন বিন্যাস বের করতে গেলে প্রথমত যে কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে প্রথমত জানতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং 2 নাম্বার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো দেখা যাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা সবসময় সচরাচর যা করি সেটা হচ্ছে যে স্মল এন দ্বারা তাকে প্রকাশ করি। এটা কি স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা রয়েছে সেটাকে সাধারণত এল দ্বারা চিহ্নিত করা হয়। ক্যাপিটাল এল দ্বারা নয়, এটা হচ্ছে স্মল এল দ্বারা চিহ্নিত করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা সূচিত করা হয়। তো দেখতে পাচ্ছি যে একটা বিষয় হচ্ছে যে এইখানে আরেকটা বিষয় সম্পর্কে বলতে হচ্ছে যে বিভিন্ন অরবিটাল সম্পর্কে, অর্থাৎ উপস্তরে বিভিন্ন অরবিটাল সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে। সেই বিষয়টা কেমন হতে পারে, যেমন আমরা কয়েকটা উপস্তর রয়েছে, সেটা হচ্ছে যে এস উপস্তর, পি উপস্তর এবং ডি এবং এফ উপস্তর রয়েছে। সেইখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অরবিটালগুলোতে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা রয়েছে। সেটা কি রকম হতে পারে সেটা দেখাচ্ছি। যে এস অরবিটাল যেটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে, এটার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আমি বলি সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে এটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 2টি। পরবর্তীতে অরবিটাল রয়েছে পি অরবিটাল। সেই অরবিটালটা হচ্ছে এইরকম যে এই পি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 6টি, এবং ডি অরবিটাল রয়েছে, এই অরবিটাল ইলেকট্রন ধারণ করতে পারে 10টি, এবং এফ অরবিটাল যেটি রয়েছে এটি ইলেকট্রন ধারণ করতে পারে 14টি। বিষয়টা কি বুঝতে পারছেন? কিন্তু যদি উপশক্তি স্তর সম্পর্কিত ধারণা যায় বা আউটবাউ নীতি বা বিল্ডিং আপ নীতি সম্পর্কে বলি, সেক্ষেত্রে কিন্তু উপস্তরের শক্তির জন্য একটা ক্রম সেটা রয়েছে। সেটা কীরকম হতে পারে যে এস এর মান তখন কি হয়ে যাবে 0 হবে, এবং পি এর মান হয়ে যাবে কত 1, ডি এর মান হয়ে যাবে 2, এবং এফ এর মান হয়ে যাবে 3। এই যে হচ্ছে যাবতীয় বিষয়। আমরা যদি এই সংক্ষিপ্ত কথাগুলো বুঝতে পারি তাহলে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক যে কিভাবে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। এখন দেখেন যে ইলেকট্রন বিন্যাস বের করতে গেলে অরবিটাল সমূহের যে একটা ক্রম অনুসারে ধারা, সেটা আমাদের কি মনে রাখতে হবে। যদি আপনারা মনে রাখতে চান তাহলে মনে রাখবেন। আবার তাছাড়া আর একটা পদ্ধতি আমি অনেক জায়গায় দেখি যে ক্রস গুণন বা এইভাবে একটু করানো হয়, সেই বিষয়টা করাবো না। আমি মনে রাখাতেই, বা আপনার মনে রাখতে হবে না, আজকে আমি এইরকমভাবে করাই দেব যে আপনি দেখলেই বলতে পারবেন যে কোনটা আগে হবে কোনটা কমে হবে। এখন ধরেন যে আপনি 5তলা একটা বিল্ডিংয়ে উঠতে চাচ্ছেন, তাহলে আপনাকে প্রথমত বিল্ডিংয়ের যে সর্বনিম্ন ধাপ রয়েছে সেইখানে আপনাকে প্রথমত পা ফেলতে হবে, তারপরে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে 5তলা ভবনে যতগুলো সিঁড়ি আছে এইভাবে উঠতে হবে। অর্থাৎ প্রথমত আপনাকে সর্বনিম্ন স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, তারপরে আস্তে 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 সর্বোচ্চ স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। সেই ক্ষেত্রে বিষয়টা কেমন হয় সেই বিষয়টা আমি বলছি। যে
এই যে বিষয়টা অর্থাৎ কম থেকে বেশির দিকে ধাবিত হয় সেইটাই হচ্ছে বিল্ডিং আপ নীতি বা আউটবাউ নীতি বলা হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমি যদি বিষয়টাকে ক্লিয়ার করি, দেখেন যে একটা ক্রম অনুসারে একটা ধারা সম্পর্কে বলছিলাম যে ইলেকট্রনগুলো এইভাবে প্রবেশ করে, প্রথমত 1s-এ প্রবেশ করবে। 1s-এ প্রবেশ করবে কিভাবে সেটা দেখাচ্ছি। তার পরবর্তীতে যে সেটা যেখানে প্রবেশ করবে সে বিষয়টা হচ্ছে যে 2s-এ প্রবেশ করবে। এখন আউটবাউ নীতিতে একটা নীতি আছে, সেটা হচ্ছে যে n+l নীতি। n+l নীতি। তো আমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে প্রথম যদি 1s-এর জন্য চিন্তা করি সেক্ষেত্রে বিষয়টা কেমন হচ্ছে সেই বিষয়টা বলছি। সেটা হচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে n যেটা রয়েছে সেটা 1 যেটা রয়েছে সেটা হচ্ছে n এর মান, সেটা রয়েছে n এর মান। l যেটা রয়েছে এইগুলো হচ্ছে পুরাটা হচ্ছে এল, অর্থাৎ উপর শক্তি স্তরের ভেতরে কি থাকে, অরবিটালগুলো থাকছে, তাই না? তো এখন দেখা যাচ্ছে যে এল, কিন্তু এর সাথে কত সংযুক্ত আছে, এস। এস এর জন্য এল এর মানটা কত হবে, 0 হয়ে যাবে। সেক্ষেত্রে মান কত আসছে, 1 আসছে, তাই না? এখন যদি আমি 2s এর সাথে কম্পেয়ার করি তাহলে দেখেন এটা কত আছে, 2s এর জন্য 0। তাহলে কোনটাতে আগে যাবে, ইলেকট্রন। যেটাতে ইলেকট্রনের মান কম সেটাতে কি আগে যাবে না? অর্থাৎ ওই 5তলা বিল্ডিংয়ের যে কথাটা বললাম, সর্বনিম্ন স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সেক্ষেত্রে তো 1s-এ আগে যাবে, তারপরে কিসে যাবে, 2s-এ। তো তারপরে যদি আমি বলি তাহলে কি 2p। তাহলে আমরা কি এখন মনে মনে বলতে পারি না যে প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 এবং পির জন্য মানটা হচ্ছে কত, 1। বিষয়টা কি বুঝতে পারছেন? 2 এবং পির জন্য মানটা হচ্ছে কত, 1। তাহলে এটা কত হচ্ছে, 3। আর এটার মান কত ছিল, 2। তাই সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে বা শক্তি যেখানে কম আছে সেইখানে আগে প্রবেশ করবে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এইখানে আসার পরে একটা জিনিস দেখেন যে এইখানে যাওয়ার পরে কিসে যাবে, 3s-এ যাবে। এখানে যাওয়ার পরে কিসে যাবে, 3s-এ যাবে। তো তার পরবর্তীতে যে বিষয়টা যেখানে যাবে সে বিষয়টা হচ্ছে কিসে, 3p। 3pর পরে যাচ্ছে কোথায় সেই বিষয়টা নিয়ে প্রায়শই একটা ঝামেলা থাকে, বিশেষ করে ক্লাস 9-10-এ যারা পড়ো সেই ক্ষেত্রে তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। যারা ইন্টারমিডিয়েটে পড়ো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু কম হয়, কারণ এই সমস্যাটা তোমরা অনেকবার ফেস করে আসছো। তো দেখা যাচ্ছে যে কেমন, যে এরপরে আমি যদি 4s বলে ফেলি তাহলে যারা নতুন ক্লাস 9-এ উঠেছো বা ক্লাস 10-এ আসো অনেকেই এই বিষয়টা নিয়ে খটকা লাগে, কী জন্য 4s হবে কেন, এটা কি 3D হতে পারে না? এই যে বিষয় যে 4s কেন হবে, 3D কেন হলো না, এইটার মেইন যে কারণ সেই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি দুইটার সাথে 4s এবং 3D-র সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4-এর জন্য দেখেন যে 4-এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, s-এর জন্য 0। তাহলে কত হলো, সর্বমোট মান কত, 4। আর 3D-র জন্য যদি আমরা হিসেব করি, দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে 4 + 0, তাহলে সর্বমোট মান হচ্ছে 4। আর যদি 3D-র জন্য হিসেব করি 3 + 2, তাহলে কত আসছে, তাহলে অবশ্যই মানটা আসছে আমাদের 5। তাহলে আমরা জানি কি, যেখানে শক্তির মান কম বা সর্বনিম্ন মান রয়েছে সেখানে প্রথমত ইলেকট্রন আগে প্রবেশ করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4s-এ এই মানটা কি কম, কিন্তু 3D-তে এই মানটা বেশি। এই জন্য প্রথমত কি 3D-তে না বসে 4s-এ বসে গেছে। সেটা বুঝতে পারছেন? তো তারপরে যদি 3Dর পরে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কত বসবে, এইখানে আমাদের কত বসবে, 4p। বিষয়টা হচ্ছে কত, 4p। আমি কি এই বিষয়গুলোকে মুখস্থ করে আপনাদের লিখে দিচ্ছি না, আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন বিষয়গুলো যদি বুঝে থাকেন। আপনি হয়তোবা মুখস্থ করছেন, এই বিষয়টা বেশি দিন থাকবে না, হয়তোবা 1 সপ্তাহ থাকতে পারে বা তারও কম থাকতে পারে, কিছুদিন পরে ভুলে যাবেন। কিন্তু আজকে যদি এই বিষয়টা বুঝে নেন, n+l নীতিটা বা আউটবাউ নীতি বা বিল্ডিং আপ নীতিটা যদি বুঝতে পারেন, তাহলে এই বিষয়টা আপনি যে কোনো সময় যে কোনো ধরনের মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজে করতে পারবেন। সেটা কেমন হতে পারে সে বিষয়টা নিয়ে একটু কথা বলি। যে 4pর যদি মানটা আমি 3D-র সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখতে পারবেন যে এটার জন্য মানটা আসছে কত, 5, তাই না? 3D-র মানটা আসছে কত, 5। কিন্তু এখন যদি 4pর মানটা দেখেন তো কত আসে, 4p। সেক্ষেত্রে 4 + 1, এক্ষেত্রে কত আসছে, 5। এক্ষেত্রেও কিন্তু 5 আসছে বিষয়টা, তাই না?
কিন্তু দেখতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যার কম থাকবে, যেমন 3D-তে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি কম, তাই না? 3D-তে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা হচ্ছে কম, সেক্ষেত্রে দুইটা সংখ্যার মান যদি একই হয়, যেমন এই 3D-র মান আসছে 5, 4P-র মানও আসছে 5, এই দুইটার মধ্যে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেইখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেই হিসাব করলে তো অবশ্যই 3D, তারপরে কিসে যাচ্ছে, 4P-তে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? তো এইভাবে, এই ধারাবাহিকভাবে অর্থাৎ আমাদের প্রতিটা ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো দেখি যে আমরা আসলে ইলেকট্রন বিন্যাস করতে পারি কিনা। তো চলুন তাহলে শুরু করা যাক যে ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি কিনা। আমরা আজকে অনেকগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, প্রথমত আমরা আলোচনা করতে যাচ্ছি এই যে এসের জন্য সর্বোচ্চ মান হচ্ছে কত, এটা হচ্ছে 2, পির জন্য এই মানটা 6 এবং ডির জন্য এই মানটা হচ্ছে 10, এবং তার পরবর্তীতে যদি এফ এর জন্য বলি সেই মানটা হচ্ছে 14 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা প্রথমে হাইড্রোজেন দিয়ে শুরু করতে পারি। হাইড্রোজেনের যদি বলি সেক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা এর মধ্যে দেখা যাচ্ছে 1s1, কত পারমাণবিক সংখ্যা রয়েছে 1, এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হবে 1s1। এখন আপনারা মনে করতে পারেন যে 1s1 কিভাবে হলো, এটা তো সর্বোচ্চ মানে ইলেকট্রন ধারণ করতে দুইটি। ইয়েস, এইটা হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে দুইটি, কিন্তু তারও নিচেও গ্রহণ করতে পারবে। তো পরবর্তী মৌল যদি আমি হিসাব করি তাহলে সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে 1s কত 2, এর ক্ষেত্রে কত 2, তার মানে কি সে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধারণ করতে পারে এস মানে শক্তি স্তরে। তাহলে তার পারমাণবিক সংখ্যা শেষ, তাহলে কি আর ইলেকট্রন বিন্যাস যাবে না, যাবে না। তার পরবর্তীতে যদি আমি দেখি লিথিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, সেক্ষেত্রে আমাদের প্রথমে তো 1s2 ব্যবহার করতে হবে, কত 1s2। তো তারপরে দেখুন সিকোয়েন্স অনুসারে অবশ্যই কত আসে 2s, আমাদের 3 বানাইতে গেলে কত করতে হবে, এটাকে 2 আর কত দিলে 3 হবে 1, বিষয়টা বুঝতে পারছেন না? আর আমাদের কিন্তু এটাকে এইভাবে বলা যাবে না যে 1s² কিন্তু বলা যাবে না। অনেকে এই বিষয়টা আমি লক্ষ্য করেছি যে অনেক সময় হয় যে তাদের ক্ষেত্রে বলতে দিলে এটাকে বলে যে 1s², না এটা কিন্তু করা যাবে না, এটাকে আমাদের বলতে হবে যে 1s2 এবং পরবর্তীতে যে বিষয়টা সেটাকে আমাদের বলতে হবে যে 2s1। বিষয়টা বুঝতে পারছেন? তো নেক্সট যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের কত, এটা হচ্ছে 4, তাহলে আমরা কি করতে পারি 1s2 2s2, কারণ এস উপর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে দুইটি, এই জন্য 1s2 2s2 সর্বমোট তাহলে কত হয় 2 আর 2 4, বুঝছে না বিষয়টা? এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে এই বিষয়গুলো তো সহজ, আপনি এইগুলো কি জন্য করাচ্ছেন। ইয়েস, আপনাকে ওই যে আমি প্রথমে বলছিলাম যে আপনাকে যদি একটা 10 তলা বিল্ডিংয়ের উপরে উঠতে হয় সেক্ষেত্রে আপনাকে প্রথম সিঁড়িতে কিন্তু পা দিতে হবে বা প্রথম ধাপে কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে যেরকম প্রথম ধাপের গুরুত্ব রয়েছে, ঠিক ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে প্রথম যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমাদের কি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমরা আর একটু বড় মৌলগুলো নিয়ে আলোচনা করি, সেটা কেমন হতে পারে, যেমন এরকম হতে পারে, যেমন আমরা সোডিয়ামের দেখি 11, এর ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2 2s2 2p6। আমরা হিসাব করব কিভাবে, 2 4 আর 6 হচ্ছে কত 10, সোডিয়ামের হতে কত লাগে আর একটা লাগে না, সেটার জন্য দেখেন তো 3 নম্বরে কত 3s কত 1, তাই না? বিষয়টা বুঝতে পারছেন, 3s1, তো 1s2 2s2 2p6 আর হচ্ছে 3s1। এখন দেখেন সব এসগুলাই কিন্তু কি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারছে দুইটা, সব ইলেকট্রন ধারণ করতে পারছে দুইটা, কিন্তু পি মানে শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে কয়টা, 6টা, সে তার মতো নিয়ে নিছে। কিন্তু আমি যদি এইখানে 3s2 দিয়ে দেই তাহলে এই মানটা, এই যে মান রয়েছে সেই মানটা আমাদের কি হয়ে যাবে, সেই মানটা দেখা যাবে যে 12 হয়ে যাবে, কিন্তু আমাদের করতে হবে কত 11। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়ামের রয়েছে কত, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে যে
1s2 2s2 2p কত 6 3s এই যে 2। তো দেখেন 2 4 10 2 4 হ্যাঁ 2 আর 2 4 আর 6 10 10 আর 2 12, তাহলে ম্যাগনেসিয়াম শেষ। তো পরবর্তীতে আমরা আর একটু জটিলতার দিকে যাই। সেটা কেমন? যেমন আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখতে পারি, ক্লোরিনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 17। তাহলে এই ক্ষেত্রে আমাদের করলে কত হবে 1s2, তারপরে দেখেন ক্রম অনুসারে কিন্তু আমি যাচ্ছি 1s2, তারপরে কি যাচ্ছি 2s2, এই যে ক্রম অনুসারে। দ্বিতীয়ত যাচ্ছি কি 2p6, তারপরে তৃতীয়ত যাচ্ছি কি 3s2। তাহলে আমাদের কত হলো দেখেন তো একটু খেয়াল করেন, 2 4 10 12, আর কত লাগবে ক্লোরিন 17 বানাইতে, আর লাগবে হচ্ছে 5। তাহলে আমাদের কি হবে 3p5। বিষয়টা বুঝতে পারছেন? তারপরে যাচ্ছি যেটা, সেটার নাম হচ্ছে আর্গন। আর্গনের হচ্ছে 18। তো 18তে দেখা যাচ্ছে যে 18তে যাওয়ার পরে কি হচ্ছে তো খেয়াল করছেন? 18 হচ্ছে এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ সে কারোর সংস্পর্শে আসবে না এবং কারোর সংস্পর্শে যাবেও না। সে যে জায়গায় আছে স্থির, সে জায়গায় থেকে যাবে। তো দেখেন যে 1s2 2s2 2p6 3s2 3p কত হবে 6। অর্থাৎ দেখেন যে প্রথমে 1s এর সাথে 2s এর সাথে 2p এর সাথে 3s এর সাথে এবং কত 3p 6 এর সাথে। তো আমরা যদি এখন করি 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18 হয়ে গেল। তবে সবচেয়ে কিছু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস রয়েছে যা সাধারণত নিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এরকম কয়েকটি ইলেকট্রন বিন্যাস আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কেমন হতে পারে। সেই বিষয়টা হচ্ছে যে আমরা পটাশিয়ামের নাম শুনি, পটাশিয়াম। আসলে পটাশিয়াম বললে আমাদের চোখে পি অক্ষরটা ভেসে ওঠে, কিন্তু আমরা লিখে ফেলি কি কে অক্ষর। এটার কারণটা হচ্ছে যে এটা ক্যালিয়াম নামক একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এটা এসেছে। এই সম্পর্কে যাবতীয় যদি কিছু জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে, অর্থাৎ পদার্থের গঠন নিয়ে রসায়নের 3য় অধ্যায়ে ভিডিওটা দেখতে পারেন, ওইটা আপনাদের অনেক কাজে দেবে। তাহলে চলুন দেখি। এটা হবে 1s2 2s2 2p6 3s2 এবং দেখেন 3p কত হইল 6 হয়ে গেল, তাই না? এখন 3p6 হওয়ার পরে এখন 3dতে যাবে না 4s এ যাবে? আমরা কি ক্রম অনুসারে দেখেন তো, আগে 3pর পরে কিসে যাচ্ছে 4s এ। কারণ কি এইখানে শক্তির মানটা কি কম, এই জন্য 3dতে না যেয়ে আমাদের মানে কোন জায়গাতে প্রবেশ করবে, সে জায়গাটা হচ্ছে 4s এ। তাহলে কয়টা ইলেকট্রন লাগে? একটা। তো দেখেন 2 4 10 12 18 একে 19। বিষয়টা বুঝতে পারছেন কি? তো পরবর্তীতে দেখেন যে ইলেকট্রন বিন্যাসের গুলোর মধ্যেও কিছুটা ব্যতিক্রম পরিলক্ষিত হয়। সেরকম ব্যতিক্রমযুক্ত কিছু ইলেকট্রন বিন্যাস আপনাদের আমি দেখাবো যে এক্ষেত্রে আপনি কি করবেন। প্রথমত একটা ব্যতিক্রমযুক্ত ইলেকট্রন বিন্যাস আপনাদের দেখাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে এরকম যে ক্রোমিয়াম আমরা প্রায়শই দেখেছি। এই প্রশ্নটা এত পরিমাণ ইম্পর্টেন্ট যে বলে শেষ করতে পারবো না। যে যদি কোনো একটা প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয়ে থাকে, সেই প্রশ্নটা অবশ্যই বলতে হবে যে এই ক্রোমিয়ামের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসটা দেওয়া হয়ে থাকে। যে ক্রোমিয়াম হচ্ছে একটা মৌল যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। এটা কেমন হতে পারে যে 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে দেখেন তো, হিসাব করে দেখেন তো কত হয়েছে, 18 হয়েছে অবশ্যই। 2 4 10 12 18, তাই না? এখন হিসাবে কি হওয়ার কথা যে 4s2 3d কত 4 হওয়ার কথা। এই কথা যেই শুরু করছে যে 4s অরবিটাল যে আছে, সে যখনই বলছে যে আমি আমার 2টা পূরণ করে নেব, তখন 3d অরবিটালটা কি হয়ে গেছে, ঝগড়া শুরু করে দিয়েছে যে না আমি এটা মানি না, মানবো না। আমরা প্রায়শই স্লোগান করি না, সেই বিষয়টার মতো সে বলতেছে যে এই বিষয়টা সম্পর্কে আমি মানি না, মানবো না। তখন দেখা গেল যে 4s হচ্ছে খুবই ভদ্র, কিন্তু 3d খুবই অভদ্র একটা মানুষ। তো পরবর্তীতে দেখা গেল যে
এই 3D-কে ঠান্ডা করার জন্য সে কি করলো, সে দেখা গেল যে 4s বলল যে তোমাকে একটা ইলেকট্রন দান করে দিচ্ছি, তুমি একটা ইলেকট্রন নিয়ে নাও, তারপরে তুমি কি লাফালাফি ফালাফালি করো না। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ এটার যদি সামগ্রিক কথা আমি বলি, অর্থাৎ দেখেন যে ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি, অর্থাৎ ডি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 10টি। সে পূর্ণ থাকতে চায় অথবা অর্ধপূর্ণ থাকতে চায়। তো দেখা যাচ্ছে এইখানে যদি আমরা বিষয়টা চিন্তা করি যে এইখানে 3D4 রয়েছে, তো 3D4 যদি থাকে সেক্ষেত্রে আমাদের একে অর্ধপূর্ণ করতে গেলে কি করতে হবে, একটা ইলেকট্রন দিতে হবে। সেই ইলেকট্রনটা 4s কি করছে, 3D-কে দিয়ে দিচ্ছে। 3D4 রয়েছে, সেখানে যদি একটা ইলেকট্রন 4s দিয়ে দেয় সেক্ষেত্রে এই মানটা কত দাঁড়াবে, এই মানটা দাঁড়াবে হচ্ছে 3D5, আর এই যে এই মানটা হয়ে যাবে কত, 1। এটা করার কারণ হচ্ছে যদি এই ইলেকট্রনটা 4s 3D-কে না দেয় সেক্ষেত্রে কি হয়, একটা অস্থিতিশীলতা অবস্থা বিরাজমান হয়। বিষয়টা কি বুঝতে পারছেন? তো যাই হোক, এর পরবর্তীতে এই ইলেকট্রন বিন্যাসটা আসে যে কি জন্য 3D5 হয় এবং 4s 1 হয়। বিষয়টা তো বুঝতে পারছেন? অর্থাৎ 3D5 যদি থাকে সেক্ষেত্রে কি সুস্থিতিশীল থাকবে, এই জন্য এটা কি হয়, 3D5 হয়। আর 4s 1 বা 2 এটা হলে কোনো ঝামেলা নেই, এই জন্য কি এই ব্যতিক্রমী নিয়মে 3D5 হয়। পরবর্তীতে আমরা যদি ইলেকট্রন বিন্যাস আর একটু লক্ষ্য করি সেক্ষেত্রে কি 26, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আয়রন, যেটাকে আমরা লোহা বলি বা লৌহ বলি, যাই বলি না কেন, সেই বিষয়টার যে ইলেকট্রন বিন্যাস সেটা কত, 26। এক্ষেত্রে একটা সহজ নিয়ম রয়েছে, সেই সহজ নিয়মটা আপনাদেরকে আমি দিয়ে দেব। সেটা কেমন হতে পারে, যে প্রথমত 1s2 2s2 2p কত 6 3s2 3p6, এই পর্যন্ত তো 18 হয়ে যায়, তাই না? এই পর্যন্ত কত হয়ে যায়, 18 হয়ে যায়। তো এখন দেখেন তো তার পরবর্তীতে কি হওয়ার কথা, 4s আর কি 3D। তো এই যে টুটা আছে, এই টুটা আমরা কার উপরে দিয়ে দেবো, 4s এর উপরে দিয়ে দেবো। আর এই যে 6টা রয়েছে এটা কার উপরে দিয়ে দেবো, 6 এর উপরে দিয়ে দেবো। তাহলে কি আমাদের সহজ হয়ে গেল না বিষয়টা? আমাদেরকে চিন্তা করতে হবে কোনটার উপরে কয়টা দিতে হবে। সুতরাং আমরা তখন লক্ষ্য করব যে এইখানে বিষয়টা হচ্ছে এরকম, যে এইখানে ছিল 2 আর হচ্ছে 6, এই 4s এর 2টা চলে যাবে এবং ডি অরবিটালে চলে যাবে কয়টা, ডি অরবিটালে আমাদের চলে যাবে 6টা চলে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? যেমন আর একটা বিষয় আমি দেখাই, তবে এর একটু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন কি হতে পারে সেটা, যেমন এরকম হতে পারে যে কপার যদি আমরা বলি সেক্ষেত্রে 29। তো এটা যদি আমরা বলি সেক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p কত 6। তো তারপরে দেখা যাচ্ছে ইলেকট্রনগুলো কোনটাতে আগে প্রবেশ করবে, ইলেকট্রনগুলো কোনটাতে আগে প্রবেশ করবে, এইটার ইলেকট্রন বিন্যাস কিছুটা ব্যতিক্রমধর্মী। কেননা কারণ হচ্ছে কপার দেখা যাচ্ছে যে 4s কত হবে, 4s যদি 2 দেই, ধরেন 4s 2 দিলাম, 3d কত দিলাম 9। 3dর তো বৈশিষ্ট্য হচ্ছে যে সে সবসময় পূর্ণ থাকবে অথবা অর্ধপূর্ণ থাকবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সে পূর্ণ হতে এক বাকি রয়েছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে ক্রোমিয়ামের মতো এইবারও এস অরবিটাল একটা ইলেকট্রন এই 3d-কে দিয়ে দেবে, তাহলে তার সর্বমোট ইলেকট্রন কত দাঁড়াবে 10। বিষয়টাকে বুঝতে পারছেন? তার সর্বমোট ইলেকট্রন দাঁড়াবে 10। পরবর্তীতে যদি আমরা জিঙ্কের হিসাবটা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 30। সেক্ষেত্রে আমাদের কি করতে পারি, এখন আরেকটা কথা বলি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত যদি আমরা হিসাব করি, এই পর্যন্ত হচ্ছে 18, তাই না? এই পর্যন্ত যে মানটা সেটা হচ্ছে কত 18 হয়। তো 18-র পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আর্গন লিখতে পারবো। 18-র পরিবর্তে কি লিখতে পারবো, আর্গন লিখতে পারবো। এবং 18-র পরিবর্তে কত লিখলাম, আর্গন লিখলাম। তো 18-র পরে কি আসবে, 4s কত 2 এবং 3d 10। তাহলে আমাদের কিসের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল,
জিঙ্কের কিন্তু ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। এটা কি বুঝতে পারেন না? আবার একটু বলছি, অর্থাৎ আমাদের তো 18 পর্যন্ত যাইতে হবে। 18 আর 2 হচ্ছে 20, 20 আর 10 হচ্ছে 30। অনেক সময় আপনাদেরকে পরীক্ষাতে বিভ্রান্ত করার জন্য ইলেকট্রন বিন্যাসটা সম্পূর্ণ না দিয়ে সেই জায়গায় আর্গন লিখে রাখবে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে কিসের, যে আপনাকে বিভ্রান্ত করার জন্য। সেক্ষেত্রে 18, তারপরে আপনি হিসাব করবেন, 18 পরে হিসাব করবেন যে কি, এটা হচ্ছে 2, 20, 20 আর 10 হচ্ছে এই হচ্ছে 30। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে এই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। কোনো কারণে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং বিষয়টা সম্পর্কে আমরা নেক্সট ভিডিও করার জন্য চেষ্টা করব।